বলুন। হ্যালো, সুমিতবাবু বলছেন? হ্যাঁ, বলছি বলছি বলুন। হ্যাঁ, বলছি স্যার যে সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের যে একটা ভার্ডিক্ট রয়েছে, সেটি এসএসকে এমএসকে এর শিক্ষক, যে সমস্ত শিক্ষক 65 অপশন নিয়ে চাকরি করছে তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে? সমকাজে সমবেতন। হুম। সমকাজে সমবেতন অনেকগুলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। হুম। তার ভিত্তিতে ওনারা সেটা ক্লেম করতেই পারেন। আচ্ছা। কিন্তু ওদের ব্যাপারটা হুম। সরকার মানবে কি মানবে না এটা পুরোপুরি লেজিসলেচার মানে সরকারের উপর নির্ভর করে। আচ্ছা। ওদের কোনো হাত। আচ্ছা, আপনি তো জানেন যে এসএসকে এমএসকে শিক্ষকেরা তারা কন্ট্রাক্ট বেসিস নিযুক্ত হয়েছে এবং তারা এখনো পর্যন্ত অনারারিয়াম পান। আচ্ছা তো আচ্ছা। বর্তমানে এসএসকে এমএসকে 60 এবং 65 দুই ভাগে বিভক্ত হয়েছে। 60 যারা নিয়েছে তারা 1 জুলাই থেকে পার্শ্ব শিক্ষকের মর্যাদায় উত্তীর্ণ হবে, কিন্তু 65 যারা রয়েছে তারা সেটা হবে না। কিন্তু এই মুহূর্তে যদি কেস করা হয় তাহলে সমকাজে সমবেতনের ক্ষেত্রে এই 65 নিয়ে যারা রয়েছে বা ধরুন 60 নিয়েও যারা রয়েছে তাদের ক্ষেত্রে কতটা সুবিধা পাওয়া যেতে পারে? দেখুন, এটা প্রথম কথা হচ্ছে গভর্নমেন্টের পলিসি ডিসিশন। আচ্ছা। 60 বছরে যারা নিয়েছেন হুম। তারা তো অপশনটা নিজেরাই নিয়েছেন। হুম। তার মানে তারা 65 অপশনটা ফরগো করেছেন। হুম। আবার যারা 65 অপশনটা নিয়েছেন তারা 60 বছরের অপশনটা ফরগো করেছেন। হুম। তার মানে আমি একদিকে আমি 60 বছরের অপশন নিলাম, হুম। কিন্তু এক্সপেক্ট করছি 65 সুযোগ সুবিধা পাবো, বা 65 অপশনটা নিলাম হুম। বা 60 সুযোগটা নেব, সেটা কিন্তু কোনো মতেই হবে না। হ্যাঁ। 60 বছর বয়সে যারা যে অপশনটা যা যা সুযোগ সুবিধা সহ নিয়েছেন তারা সেটা 60 বছরেই পাবেন, আর যারা 65 বছরে যেটা বলা আছে তারা 65 বছরেই পাবেন। না, প্রশ্নটা হচ্ছে যে সমকাজে সমবেতন সেক্ষেত্রে হ্যাঁ, তারা সমকাজে সমবেতনটা বেতনটা তারা পাবে, পেতে পারে কিনা? তারা অবশ্যই পেতে পারে, কিন্তু এটার মধ্যে অনেক রকমের একটা ফ্যালাসি আছে। আচ্ছা। হ্যাঁ, যেরকম আপনি হয়তো দেখেছেন কি যারা পার্শ্ব শিক্ষক আছে তারা অনেক দিন ধরে আন্দোলন করছে হুম। যে তারা যেন রেগুলার টিচারদের মতন বেতন পাক। হুম। কিন্তু সেটা পেলেও সরকারকে দিতে গেলেও তো অনেক রকম একটা প্রসিডিওর আছে, যেটা আপনার ইন্ডিভিজুয়াল অ্যাসেম্বলির মধ্যে বা লেজিসলেচারের মধ্যে বিল পাস করে তাদের একই রকম স্ট্যাটাসে এনে তারপর দিতে পারে। এটা তো সরকারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, মানে তার শুধু কেস করলেই যে হবে তার কোনো মানে নেই? না না, কেস করলে হয়তো একটা দিশা নির্দেশ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দিতে পারে, কিন্তু আচ্ছা। সেটা যে কতটা স্টেট গভর্নমেন্ট মানবে সেটার উপরও অনেক নির্ভর করে। আচ্ছা, ধরুন এখানে কেস করলো, সেক্ষেত্রে এখন যারা কাজ করছে তাদের কোনো ক্ষতি হতে পারে কি? যারা কেস করছে তাদের নয়, যারা অন্য যারা কেস করছে না তাদের কি কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, দেখুন, যদি কেউ ধরুন কেউ 65 বছরের লোক 60 বছরের অপশনের জন্য বা সামথিং লাইক দ্যাট, মানে ভাইস না, ভার্সা। আমি ওটা বলছি না, বলছি যে 65 তারা রয়েছে, সমকাজে সমবেতন চাই, অন্যান্য টিচারদের মতো বেতন চাই। সেক্ষেত্রে যারা কেস করছে না বা যারা কেস করছে, যারা কেস করছে সমবেতনের কেসটা যে কোনো কেউ লোক যখন ইচ্ছা করতে পারে, তার জন্য অন্য কেউ হ্যাম্পার্ড হবে না। মানে যারা কেসটা করছে আর যারা কেসটা করছে না তারা কোনো হ্যাম্পার্ড হবে না এর দ্বারা? না না, যদি হয় যারা ওই যে কেসটা করছে আপনার সমকাজে সমবেতন, হুম। যদি ধরুন ওরা কেসটা জিতে গেল তার বেনিফিটটা দেওয়া হবে, তাহলে সবাই সেই বেনিফিটটা পাবে। হ্যাঁ, কিন্তু যদি হেরে যায়? যদি হেরে যায় তার এফেক্টটা সবাই পাবে। এটা তো ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নয় কি আমি জিতলাম বলে আমি একাই পাবো বা আমি হারলাম বলে আমি একাই হেরে গেলাম, তা নয়। এটা সমগ্র ত্রিয় হবে। তার মানে যে যদি কোনো ক্ষতি হয় তাহলে সমগ্র টিচারেরই ক্ষতি হবে? সমগ্র টিচারেরই ক্ষতি হবে, আর যদি জেতে তাহলে সমগ্র টিচারেরই লাভ। তাহলে এক্ষেত্রে ধরুন যে সংগঠন এই কেস করতে যাচ্ছে তাদের কেস করতে যাওয়া উচিত কি উচিত না, এটা আপনার কি মত? আমার মত হচ্ছে যদি কেউ কেস করতে যান, হুম। প্রত্যেকটা জিনিসের আগে হচ্ছে গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশনে যাওয়া উচিত। আচ্ছা।
আর সেটা অবশ্যই লিখিতভাবে হওয়া উচিত, হুম। প্রশ্ন আনসারে সহকারে হতে হবে। আচ্ছা। এই লিখিত পড়িত জিনিস নিয়ে যদি এগোনো যায় প্রথমের দিকে, তাহলে গভর্নমেন্টের ভিউটাও বোঝা যায় আর আপনাদের ভিউটাও বোঝা যাবে। আচ্ছা। গভর্নমেন্ট কি বলতে চাইছে, আপনারা কি করতে চাইছেন। আচ্ছা। এরপরে যদি প্রবলেমটা তারপরেও পারসিস্ট করে, তাহলে অবশ্যই কেসে যাওয়া উচিত, কিন্তু প্রথমে ওটা নেগোসিয়েশনে থাকা ভালো। আচ্ছা। আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে আগে নেগোসিয়েশনে যাওয়াই ভালো, অবশ্যই। তারপরে কেসে যাওয়া ভালো, এবং কেসে গেলে যারা কেস করছে এবং যারা করছে না তারা উভয়ই হয় উপকৃত হবে নয় ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, যারা কেস করছে বা যারা করছে না তার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না। কেসে গেলে সবাই হয়তো উপকৃত হবে বা তাদের ক্ষতিও হতে পারে। আবার কেসটা ঝুলে যদি থাকে তাহলে কি হবে? কেস চলে গেলে যেটা হচ্ছে সব থেকে বড় একটা কথা আছে, আমাদের সাব জুডিস বলে একটা কথা আছে আইনে। তার মানে হচ্ছে কেসটা কোর্টে আছে। হুম। আর আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এই টার্মটা ইউজ করে গভর্নমেন্ট অনেক বছর বছর, হুম। মানে আপনাদের অনেক কিছু আটকে দিতে পারে। কিন্তু যেহেতু কোর্টে কেসটা ঝুলে আছে, হুম। যতক্ষণ না কোনো ভার্ডিক্ট আসছে আমরা কিছু করতে পারছি না। সেটা যে কত বছর হতে পারে সেটা বলা যাবে না। আচ্ছা, সেক্ষেত্রে ধরুন যে সমস্ত শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষক 60 বছর অপশন নিয়ে পার্শ্ব শিক্ষককে উন্নীত হবার জন্য অপশন ফিল আপ করেছে, তাদের ক্ষেত্রে কি এই 65 বছর অপশন নিয়ে যারা সমকাজে সমবেতনের দাবি করছে তাদের কোনো প্রবলেম হতে পারে, বা 60দের কোনো প্রবলেম হতে পারে? আপনার কি ভিউ? না, আমার ভিউ হচ্ছে এটা দু রকম ভাগ। একজন হচ্ছে 60 বছরের অপশন দিয়ে এক শ্রেণী চলে গেল, হুম। আর আরেকজন হচ্ছে 65 বছরের অপশনের উপর ওরা মামলা করলো। হুম। এবার যদি যে 65 বছরের আছে সে যদি 60 বছরের লোকদেরও সেই সাথে জড়িয়ে দেয়, হুম। মানে মামলাটা ইন্টারমিঙ্গল করে দেয়, আচ্ছা। তাহলে কিন্তু সবার ক্ষতি হওয়ার বা একটা সম্ভাবনা থেকেই যায়। আচ্ছা, কেউ যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা 60 নিয়েছে তাদের বিরুদ্ধেই মামলা করে দিল, মানে সেটাকে চ্যালেঞ্জ করে মামলা করে দিল। হ্যাঁ, সে উদ্দেশ্য প্রণীত না, যে কোনো কেউ করতে পারে। হ্যাঁ। মনে হতে পারে কি আমি দেখা গেল কোনো একজন ব্যক্তি সেটি বাকি এই প্রক্রিয়াটাকে হেল্ড আপ করে রাখার জন্যই যদি করতে পারে, তাহলে কি করতে পারে? হেল্ড আপ করার জন্য ঠিক না, সে যদি পুরো প্রসেসটাকেই চ্যালেঞ্জ করে যদি মামলা করে, হ্যাঁ, গভর্নমেন্টের পলিসি ডিসিশনকে চ্যালেঞ্জ করেই মামলা করে, তাহলে তো আপনাদের পুরো প্রক্রিয়াটাই হেল্ড আপ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখা গেল যে সেক্ষেত্রে যারা এই 60 অপশন যারা নিয়ে নিয়েছে তারা কেউ এর পক্ষে গেল না, কেসই করলো না, থার্ড পার্টি কোনো কেস করে কি এটা কিছু করতে পারে? থার্ড পার্টি বলতে আপনি কি বোঝাচ্ছেন, একটু আমাকে একটু ভালো করে বোঝালেন। থার্ড পার্টি বলতে বোঝাচ্ছি যে ধরুন যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছে তারা এর মধ্যেই গেল না, এবার অন্য কোনো একটা লোক, অন্য কোনো একজন শিক্ষক যে হয়তো 60 অপশন নিয়ে নেই, সে যদি ওটার বিরুদ্ধে মামলা করে, এই জাতীয় কোনো মামলা কেউ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। যদি সে কোনো শিক্ষক হয় আর সে যদি ধরুন 65 বছর অপশন নিয়েছে, কিন্তু তার মানে তার ইন্টারেস্ট হচ্ছে 60 বছরের বেনিফিট গুলো নেওয়া, সে আপনার আমি ওটা বলছি না, 60 বছর ইন্টারেস্ট বেনিফিট নেওয়া ওই অর্থে নয়, সে 65 রয়েছে কিন্তু 60-এর হয়ে মামলাটা করতে গেল, তাহলে তো সে 60-এর হয়ে করতে পারে না। কিন্তু যে কোনো কেউ যে শিক্ষক আপনার এই এমএসকে বা এসএসকে যারা শিক্ষকরা আছেন, তাদের মধ্যে যে কোনো কেউ যদি চায় কি আমি ব্যাপারটার মধ্যে পুরোটাকেই নতুন করে হেল্ড আপ করে দিতে চাই, তাহলে সে অবশ্যই কোর্টে গিয়ে সেটার উপরে স্টে চাইতে পারে। আর কোর্ট যদি একবার স্টে দিয়ে দেয় তাহলে তো পুরো ব্যাপারটা হেল্ড আপ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কোর্ট তো বিচার করবে আগে যে এটাকে হেল্ড আপ করা যায় কিনা, বা বেশিরভাগ শিক্ষক চাইছে কিনা, একজন উদ্দেশ্য প্রণোদিত করছে কিনা। না, উদ্দেশ্য প্রণোদিত এটা দেখে না কোর্ট দেখে কি আদৌ কি এই পিটিশনের মধ্যে কোনো মেরিট আছে কিনা। আচ্ছা। আচ্ছা, যদি মনে হয় কি না সত্যি 60-65-র মধ্যে কোনো একটা মেরিট আছে যেটা দুজনকে কানেক্ট করছে, তখন জিনিসটা ওরা যেটা আমরা বলি স্ট্যাটাস কো করে দেয়, মানে যেটা মানে একটা স্টে অর্ডার দিয়ে দেয়। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে যে কেউ কেস করে দিলেই যে ক্ষতি হবে সবার এমন কিছু নয়। না,
আগে কোর্ট সেটা দেখে নেবে যে তার মধ্যে কতটা ভ্যালিডিটি আছে, কতটা মেরিট আছে। মেরিট আছে। আচ্ছা Merit আচ্ছা। দেখে। তাহলে শেষ প্রশ্ন করি যে ধরুন কোর্টে যদি যাওয়াও হয় তাহলে এই প্রক্রিয়াটি হেল্ড আপ হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। না, হেল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা তো থাকেই, কেননা আপনার প্রথমে, হুম, কেননা কোর্ট শুরুতে শোনার পর যদি প্রাইমে ফেসি স্যাটিসফাইড হয়, তাহলে সব কিছুর উপর একটা উত্তর চায়, মানে আচ্ছা। সব পার্টির কাছে। হুম, এইটা শেষ হতে প্রায় আপনার 3 মাস সময় লাগে। আচ্ছা আর সেই অর্থে আপনার কিছু সময় তো নষ্ট হবেই। আচ্ছা আচ্ছা। আর একবারে যদি স্টে অর্ডার পড়ে যায়, হুম, তাহলে এটা কিন্তু বেশ ভোগাতেও পারে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এক্ষেত্রে আহ, আপনার কি মত যে সমকাজে সমবেতনের জন্য এই আগেই বলেছিলাম যে যাওয়া উচিত কি না কোর্টে কোর্টে? কোর্টে যাওয়ার আগে নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা করাটা বাঞ্ছনীয়। হুম, সরকারের কি মতামত আছে তা লিখিত আকারে জানলে সব থেকে ভালো। হুম। তাহলে আর কোর্টে যেতে হয় না। কোর্ট আপনার অবশ্যই যেতে পারেন, কিন্তু সেটা হবে লাস্ট রিসর্ট, একদম শেষের দিকে। কেননা কোর্টে কতদিন সময় লাগবে সেটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।